এক ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা লোপা এবং জাহিদুল বাশা। শুরুতে জানাবো প্রধান শিরোনামগুলো। পীরগঞ্জে হামলায় গ্রেপ্তার আরো ৫, কাটেনি আতঙ্ক, এখনো খোলা আকাশের নিচে বাস করছেন ক্ষতিগ্রস্তরা। ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার ওপরে, ভেঙে গেছে ব্যারেজের বাইপাস সড়ক, রেড অ্যালার্ট জারি। ভূরাজনৈতিক শক্তি বাড়াতে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে বাংলাদেশ, অস্ত্র আসবে তুরস্ক ও যুক্তরাষ্ট্র থেকে। বুয়েটে স্নাতকের ভর্তি পরীক্ষা শুরু, অনলাইন ক্লাস শুরু ১৩ নভেম্বর, জানালেন উপাচার্য। পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ প্রথমবার পালন হচ্ছে জাতীয়ভাবে, বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা আয়োজন। এবার বিস্তারিত খবর। ৩ দিনেও আতঙ্ক আর ভয় কাটেনি রংপুরের পীরগঞ্জে হামলায় ক্ষতিগ্রস্ত মানুষদের। মাঝিপাড়া গ্রামবাসীর অভিযোগ, এখনও তাদের হুমকি দিচ্ছে গ্রেপ্তারকৃতদের পরিবার। হামলার ঘটনায় পীরগঞ্জ এবং দিনাজপুর থেকে আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত গ্রেপ্তার হলো ৪৬ জন। এই হতবিহ্বল চাহনি আর হতাশ চেহারা এখন রংপুরের পীরগঞ্জের স্বাভাবিক চিত্র। ভয়াবহ সাম্প্রদায়িক তাণ্ডবের 3 দিন পরও কাটেনি মাঝিপাড়া গ্রামের মানুষের আতঙ্ক। পুলিশ পাহারা থাকলেও তারা চলে যাওয়ার পর যে কোনো সময় আবারও হামলার শঙ্কায় অনেকে। ফির আবার যদি পেট্রোল ঢালি দিয়ে আগুন না দেয়, গম্ভীর অবস্থাতে আমরা সবাই মারা যাব। পোড়া ধ্বংসস্তূপে এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে ঘরের আসবাব ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র। ভয়ে এখনও অনেকেই ফেরেননি ঘরে। তাদের দাবি এলাকায় পুলিশ ক্যাম্প করা হোক। আবার কিছু না হয় প্রশাসন, পুলিশ সবসময় যেন আমাদের পাশে থাকে। রয়েছি ওরা কয়েক 7 দিন নাই তোমার ঘরে আগ্রিবে, 7 দিন পরে যখন দাঁড়াবেন তখন আপনার ঘরে কচু কাটা করবো আমরা। আতঙ্ক ভয়ের কোনো কারণ নেই বলে বারবার আশ্বাস দিচ্ছে পুলিশ। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার কথাও বলছেন কর্মকর্তারা। যারা অপরাধী তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা, আইনের আওতায় আনার কার্যক্রম চলছে এবং তাদেরকে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবং আমরা এখানে সর্বোচ্চ চেষ্টা করে আমরা তাদেরকে আইনের আওতায় আনবো, এটা আশ্বস্ত করতে চাই। এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে টিন, শুকনো খাবার ও কাপড় দেওয়া হয়েছে। সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সহায়তা পেয়ে কিছুটা স্বস্তিতে ক্ষতিগ্রস্তরা। তবে শুকায়নি মনের ক্ষত। আমরা যখন স্কুলে যাব তখন তো আমাদের উপরে আবার আক্রান্ত হতে পারে, এর আমরা বিচার চাই। ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে রোববার রাতে পীরগঞ্জে ১৩৫টি হিন্দু বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। পুড়ে যায় 18টি ঘর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে আরো বিস্তারিত জানবো। রংপুর এবং কুমিল্লা থেকে আমাদের সহকর্মীরা সরাসরি যুক্ত আছেন। সর্বশেষ খবর জানবো তাদের কাছ থেকে। রংপুর থেকে নজরুল ইসলাম, শুরুতে একটু জানাবেন যে রংপুরে গতকাল সারা দিন এবং আজকেও সেখানে রয়েছেন জাতীয় সংসদের স্পিকার এবং স্থানীয় সংসদ সদস্য ডক্টর শিরিন শারমিন চৌধুরী, হাসান মাহমুদ সহ অনেকেই সেখানে ছিলেন। তারা আশ্বাস দিয়েছেন, স্থানীয়রা কতটুকু আশ্বস্ত হয়েছেন এটি জানাবেন, আর সর্বশেষ কি পরিস্থিতি আইন শৃঙ্খলার সেখানে? দেখুন, আসলে গত রোববারে যে ঘটে যাওয়া যে ঘটনাটি ঘটেছে অর্থাৎ রংপুরের পীরগঞ্জের অর্থাৎ করিমপুর নামক স্থানে, এটি কিন্তু আসলে ভয়াবহ রূপ ধারণ করেছে। এটা সারা বাংলাদেশে কিন্তু নাড়া দিয়েছে। এখানকার যারা স্থানীয় লোক রয়েছেন তাদের দাবি হচ্ছে যে এই ঘটনার পরে হয়তো বা 10-12 দিন তারা ঠিক থাকবে, তারপরে কিন্তু আবারও তাদের উপর হামলা আশঙ্কা করছেন তারা। তবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যে আর কোনো হামলা কিংবা কোনো ধরনের সহিংসতার ঘটনা এটি আর হবে না। আর প্রশাসনের পক্ষ থেকে পুলিশের যে তৎপরতা এটি কিন্তু আছে। আমরা একটু আগে দেখেছি যে বিজেপির একটি দল এবং র্যাবের একটি টিম, পুলিশের কয়েকটি গাড়ি সেখানে টহল দিচ্ছে। আর আজকেও কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে 2 জন যেটি ঘটনার সাথে সরাসরি জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করছে। সব মিলিয়ে এখন পর্যন্ত 47 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর যে এর ঘটনার সাথে জড়িত অর্থাৎ ফেসবুক যে স্ট্যাটাস দিয়েছিল পরিতোষ রায়, তাকে কিন্তু আদালতে তোলা হয়েছিল এবং সে 164 ধারায় অর্থাৎ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অর্থাৎ সব
মিলে দেখা যাচ্ছে যে এই ঘটনার সাথে মূল নায়ক হচ্ছে সেই পরিতোষ রায়। আর যারা ঘটনা ঘটিয়েছেন তারা কিন্তু এই হিন্দু সম্প্রদায় বাড়িতে যে ঘটনা ঘটেছে, আর যারা আছেন এরা কিন্তু অনেক গরিব মানুষ, নিরীহ মানুষ, তারা কিন্তু কখনো জানেন না যে এই রকমের ঘটনা ঘটবে। আর নজরুল, এই যে সব মিলে 46 জনকে গ্রেপ্তার করা হলো প্রধান অভিযুক্ত সহ, একটু জানতে চাইবো যে এরা কারা, এদের পরিচয় কি, কোত্থেকে এসছেন এনারা? আসলে দেখুন, আসলে এদের পরিচয় কিন্তু এখনো আমরা সঠিকভাবে জানতে পারিনি। তবে প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে 2-1 দিনের ভিতর তাদের পরিচয় পাওয়া যাবে, আসলে তারা কোন গোষ্ঠীর এবং কোন ধর্মের, তারা কি আসলে, যেমন তথ্যমন্ত্রী বলেছেন যে জামাত বিএনপি এটি ঘটনা ঘটেছে, আসলে তারা কি জামাত বিএনপি কিনা এটি আসলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে ব্রিফিং করে বলা হবে, এটি আসলে বলা হচ্ছে। তবে আমরা যেটি আশঙ্কা করছি যে এটি আসলে কোনো ধরনের যে মুসলমান সম্প্রদায় কিংবা যারা এখানকার স্থানীয় তারা করছে কিনা, এটি আসলে এখানকার যারা ভুক্তভোগী তারা বলছেন যে তারা করেনি, বাইরের কোনো লোক তারা এসেছেন। প্রথমেই কয়েকটি হুন্ডা এসে এবং তারপরে মোটরসাইকেল, তারপরে মাইক্রোবাস যোগে এসে তাদেরকে হামলা করা হয়েছে এবং আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এটি একটু ছোট্ট করে জানতে চাইবো, আমি দেখতে পাচ্ছি এখনো সেখানে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে ঘর হারানো মানুষগুলো তারা কিভাবে কি করে আছেন, তাদের এখন এই মুহূর্তের অবস্থা কি? আমি যদি এই বৃষ্টির মধ্যে যেভাবে আছেন এটি যদি একটু দেখাতে চাই, আমার পিছনে বসে আছে অনেক লোক, এই অর্থাৎ আমি কিন্তু একটা রুমের ভেতরেই আছি, কিন্তু সেখানে কিন্তু পানি পড়ছে, কারণ এত ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। টিন পর্যন্ত ছিদ্র হওয়ার পরে কিন্তু এই পানিগুলো পড়ছে, তারা কিন্তু বসে আছে, খুবই করুণ অবস্থা তাদের। নতুন টিন দেওয়া হয়েছে, এটি আসলে নির্মাণ করার যে প্রক্রিয়া এখনো কিন্তু চালু হয়নি, তবে কতদিন লাগাত চালু হবে এটি কিন্তু বলা যাচ্ছে না। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে অতি দ্রুত তাদের যে এই টিন দিয়ে ঘর বানানো এটি করা হবে। তবে প্রতিটি সংগঠন কিন্তু তারা আসছেন বিভিন্ন জায়গা থেকে, তারাও তাদের সহযোগিতা করছেন এবং সাহায্য করছেন। আমরা যেটি জানতে পেরেছি যে তারা কিন্তু যখন বৃষ্টিতে রাত্রে তারা ঘুম পাড়তে পারেন না এবং রাত্রে তারা বাসায় ঠিকভাবে থাকতে পারেন না, গাছতলায় আছেন। এখন আমরা কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গাছতলায় কিন্তু একটু দাঁড়িয়ে আছে। আমি কিন্তু বৃষ্টিতেই এই কাজ করছি। তবে সব মিলে যেটি বলা যাচ্ছে যে এখন পর্যন্ত রংপুরের যে পীরগুঞ্জের ঘটনাটি এটি হচ্ছে মর্মান্তিক এবং খুব হৃদয় বিদারক, এবং এখন পর্যন্ত যেসব লোক তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনের জন্য যে ব্যবস্থা। নজরুল, আপনি থাকুন আমাদের সাথে, আমরা রংপুর থেকে সরাসরি একটু কুমিল্লায় যাব, যেখান থেকে ঘটনার সূত্রপাত, সেখানে সর্বশেষ কি পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার রয়েছেন। তানভীর, একটু জানতে চাইবো যে কুমিল্লায় সর্বশেষ আইন শৃঙ্খলার কি পরিস্থিতি, নতুন কোনো গ্রেপ্তার আছে কিনা, এবং আরেকটি বিষয় একটু জানাবেন যে এই মুহূর্তে সেখানকার যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সম্প্রীতির সর্বশেষ কি পরিস্থিতি, স্থানীয়রা কি বলছেন, বিশেষ করে নানুয়ার দিঘির পাড়ের মানুষজন। আমি একটু আগেই আসলে নানুয়ার দিঘির পাড় থেকে এসেছি, সেখানকার যে স্থানীয় সাধারণ মানুষ আছে তাদের সাথে আমরা কথা বলতেছি এবং আমরা সেখানকার পরিবেশ দেখেছি। সেই পরিবেশ কিন্তু 13ই অক্টোবরের আগের যে পরিবেশ, সাম্প্রদায়িক যে সম্প্রীতির পরিবেশ, সেটি এখনো বিরাজমান। ঠিক 13 তারিখের পর 14 তারিখ থেকে মানুষের মধ্যে এক ধরনের ভয় থাকলেও আমরা কিন্তু দেখেছি যে কুমিল্লার হিন্দু এবং মুসলমানদের মধ্যে যেই ভ্রাতৃত্ব কিংবা যে ধরনের আন্তরিকতা, সেই আন্তরিকতা কিন্তু 14 তারিখ থেকে আমরা লক্ষ্য করেছি। এখন কিন্তু সেটি আবার স্বাভাবিক হয়েছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, তাহলে আমরা দেখেছি যে শহরে এখনো বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিভিন্ন যানবাহনের আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত টহল রয়েছে। পুলিশ যেহেতু মামলাগুলো তদন্ত করছে, তাদের তো প্রতিনিয়ত ব্যস্ততা আমরা শহরের মধ্যে লক্ষ্য করেছি। আমি একটা বিষয় জানিয়ে রাখতে চাই, 13 তারিখের যে ঘটনা, পূজা মণ্ডপের ঘটনা, সেই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত 8টি মামলা হয়েছে। যেই মামলার মধ্যে একটি র্যাব-বাদী ও অন্যটি দাউদকান্দির একটি মামলা একজন হিন্দু ধর্মাবলম্বী তিনি ব্যক্তিগতভাবে বাদী হয়েছেন, বাকি মামলাগুলোর বাদী পুলিশ। এ পর্যন্ত এই 8টি মামলায় আমরা জেনেছি যে অন্তত 46 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে গতকাল রাতেও কিন্তু 3 জন আটক করা হয়েছে। আর সর্বশেষ যে তথ্য আমাদের কাছে আছে যে 8 মামলার মধ্যে একটি আইসিটি আইনের যে মামলাটি, সেই মামলাটি আসলে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে এবং সেই মামলায় হিন্দু মণ্ডপের সেই নানুয়া দিঘির পাড় থেকে যে ঘটনা ভাইরাল করার, ফেসবুকে ভাইরাল করা দায়ে যে ফয়েজ আটক হয়েছিল, তাকে আসলে 2 দিনের রিমান্ডের জন্য আদালতের কাছে আবেদন করেছিল সিআইডি এবং সে আবেদন মঞ্জুর করেছে এবং তাকে 2 দিনের রিমান্ডে নেওয়া হবে বলে আমরা সিআইডি সূত্রে জেনেছি। আর পুলিশের বিভিন্ন সূত্র আমাদেরকে আসলে জানাচ্ছে এই মামলাগুলোতে যে সহস্রাধিক এজাহার নামীয় এবং অজ্ঞাত সহ মোট যে সহস্রাধিক আসামি রয়েছে,
তাদের বিরুদ্ধে প্রতিনিয়তই খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং ধরপাকড় চলছে। আর যারা আটক রয়েছে তাদের পরিচয় জানার চেষ্টা হচ্ছে, তারা আসলে কোন রাজনৈতিক কিংবা কোন সংগঠনের সাথে জড়িত কিনা সেগুলো তারা খতিয়ে দেখছে। তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পুলিশ প্রশাসন কিংবা জেলা প্রশাসন থেকে আপনাকে অনেক ধন্যবাদ। সহিংস পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিকতার দিকে ফিরছে সব জায়গার পরিস্থিতি, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজশাহী, সিলেট, ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এ সময় দোষীদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানান বক্তারা। রাজশাহীতে মানববন্ধন করেছে সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী সাংবাদিক মঞ্চ। বেলা 11টার দিকে নগরীর আলুপট্টিতে এই মানববন্ধনে বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য স্কুল পর্যায় থেকে শুরু করতে হবে। শিশুদের পাঠ্যক্রমে বিষয়টি অন্তর্ভুক্ত করে অঙ্কুরেই ধর্মীয় সাম্প্রদায়িকতা দূর করার আহ্বান জানান বক্তারা। সাম্প্রদায়িক অপশক্তি, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে ঝিনাইদহেও। শহরের পোস্ট অফিস মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এছাড়া সিলেট নগরীর 18 নম্বর ওয়ার্ডে সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে সৌহার্দ্যমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার মসজিদের ইমাম, মন্দিরের প্রধান পুরোহিত, রামকৃষ্ণ মিশনের সভাপতি অংশ নেন। ধর্মকে যারা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করে তারাই পরিকল্পিতভাবে বিভাজন তৈরি করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, এই বিভাজন তৈরি করতে চায় বিএনপি, তারা নিজেরাই রাজনৈতিকভাবে সাম্প্রদায়িক। এছাড়া বিএনপি নেতারা মিথ্যাচারকে শিল্পে রূপ দিয়েছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। নিজেরা এদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি, মেনে নিতে পারে না উন্নয়ন ও সমৃদ্ধি। তারাই জাতিকে বিভাজন করে দুর্বল করতে চায়, দেশের ইমেজ নষ্ট করতে চায়। আর এই বিভাজন রেখা তৈরি করতে চায় বিএনপি ও তার দোসররা। লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 70 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। পানির চাপে ভেঙে গেছে ব্যারেজের ফ্লাড বাইপাস সড়কের কিছু অংশ। এ অবস্থায় এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের প্রধান নির্বাহী প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ জানিয়েছেন, উজানে বন্যার কারণে গত কয়েকদিন ধরে তিস্তায় পানি বাড়ছিল। সকালে পানির চাপ বেড়ে গেলে ব্যারেজের সবগুলো গেট খুলে দেওয়া হয়, তবে ভেঙে গেছে বাইপাস সড়কে সানিয়াজান পয়েন্টে প্রায় 300 মিটার এলাকা। এ অবস্থায় তিস্তা ব্যারেজ এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় লালমনিরহাট, রংপুর, নীলফামারী ও কুড়িগ্রামের কিছু এলাকায় মাইকিং করে স্থানীয়দের নিরাপদ স্থানে চলে যেতে বলা হচ্ছে। আশপাশের গ্রামে দেখা দিয়েছে বন্যা ও ভাঙনের আশঙ্কা। এরই মধ্যে নদী তীর ও চরাঞ্চলে পানিবন্দী হয়ে পড়েছে অনেক পরিবার। তলিয়ে গেছে বিভিন্ন ফসলের ক্ষেত সহ নিচু এলাকা ও রাস্তাঘাট। ভূরাজনীতিতে অবস্থান শক্তিশালী করতে এবার সামরিক শক্তি বাড়াতে চায় বাংলাদেশ। এজন্য চীন, রাশিয়ার পর এখন তুরস্ক, যুক্তরাষ্ট্র থেকে আরও সমরাস্ত্র কেনার পরিকল্পনা করছে সরকার। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, মান, দাম ও কৌশলগত সম্পর্ক বিবেচনায় পশ্চিমা দেশ থেকে অস্ত্র কেনা হবে। সামরিক সক্ষমতা বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ সরকার। ফোর্সেস গোল 2030-এর আওতায় সামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম কিনছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে বিপুল পরিমাণ নিরাপত্তা সরঞ্জাম কিনতে জুনে তুরস্কের সঙ্গে চুক্তি হয়েছে। ইস্তাম্বুলের পাশাপাশি ওয়াশিংটনও ঢাকার কাছে সমরাস্ত্র বিক্রির আগ্রহ দেখিয়েছে। দাম, কোয়ালিটি এবং স্ট্র্যাটেজিক রিকোয়ারমেন্ট, এই তিনটাতে যেখানে মিলবে, তো সেখানে আমাদের অপশনগুলো যদি ওপেন থাকে, ভ্যালু ফর আওয়ার মানি আমরা পেতে পারি। দুইটা উপকার হবে। এক হলো যে আমরা আমাদের বেস্ট জিনিসগুলো আমরা পেতে পারবো আমাদের যতটুকু রিসোর্স আছে তার মধ্যে। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে যে এই সমস্ত দেশের সাথে আমাদের এঙ্গেজমেন্টগুলো আরও ডাইভার্সিফাইড হবে। সুইডেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিপ্রির হিসেব অনুযায়ী 11টি দেশ থেকে অস্ত্র কিনছে বাংলাদেশ। এর মধ্যে সবচেয়ে বেশি কেনা হচ্ছে চীন থেকে। তবে এখন আর একক দেশের উপর নির্ভর করতে চাইছে না ঢাকা। কে খুশি হলো, কে দুঃখিত হলো, সেটার থেকে আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী বা আমাদের নিজেদের রিসোর্সেসে আমরা যেটা
করব সেটাতে আমরা নিজেরা স্যাটিসফাইড কিনা বা আমাদের ন্যাশনাল ইন্টারেস্টে সার্ভ হচ্ছে কিনা সেই ব্যাপারে কোনো ছাড় দেওয়া বা সেই ব্যাপারে কোনো দোদুল্যমনতার সুযোগ নাই। তাতে হয়তো সবাইকে সবসময় খুশি করা যাবে না। সিফটির তথ্য অনুযায়ী কয়েক বছরে বিশেষ সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে 2টি যুদ্ধ জাহাজ ও যন্ত্রাংশ কিনেছে বাংলাদেশ, আর সার্বিয়া থেকে হালকা যান এবং ফ্রান্স ও জার্মানি থেকে কিনেছে হেলিকপ্টার ও যুদ্ধ বিমানের যন্ত্রাংশ। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে টি-20 বিশ্বকাপের খবর। ওমানকে হারানোই স্বস্তি আছে, তবে এ ম্যাচেও ঘাটতি ছিল অনেক। দ্রুত শুধরে পাওয়ার প্লেতে ব্যাটিং ও বোলিংয়ে উন্নতি করতে হবে। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরা সাকিব জানিয়েছেন, চাপের মুহূর্তে এই জয় দলের আত্মবিশ্বাস বাড়াবে। Just what the fans wanted Bangladesh to do in the middle. They've gone on to win against Oman by a handsome margin of 26 runs. It has been a ম্যাচের আগে ঝড় বয়ে গিয়েছে বাংলাদেশ দলের উপর। মাঠের বাইরে আলোচনা হয়েছে সমালোচনা। তাতে মনোবলে জিদ ধরেছিল ক্রিকেটারদের। সবকিছু পরিবর্তনে আত্মবিশ্বাস ফিরে পেতে একটা জয় দরকার ছিল, আর এমন জয়ে স্বস্তিতে সাকিব আল হাসান। স্কটল্যান্ডের সাথে হারটা আমাদের জন্য দুঃখজনক ছিল, বাট ক্রেডিট স্কটল্যান্ডকে দিতে হবে যেভাবে তারা খেলেছে। আর আজকেও মনে হয় ওমান খুবই ভালো ক্রিকেট খেলেছে, বা আমাদের অনেক হার্ডওয়ার্ক করতে হয়েছে আমাদের ম্যাচে কামব্যাক করার জন্য। বাট আমার মনে হয় এই জয়টা আমাদেরকে একটু হলেও স্বস্তি দেবে। Smash gone! Follow through! Is another biggie. And Mahedi Hassan up. This will be a good catch. Bit of running to do. And easy. বাংলাদেশ 153 রান করেছে, তারপরেও ব্যাটসম্যানদের সফল বলা যাবে না। মাত্র 3 জন ব্যাটসম্যান ছুঁতে পেরেছে 2 অঙ্ক। তাই তো পরের ম্যাচে ব্যাটসম্যানদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে, আর ফিল্ডিংয়ে আনতে হবে উন্নতি। তাহলে এখনও সম্ভব গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে ওঠা, বলছেন সাকিব আল হাসান। পরে পাওয়ার প্লেতে আমরা 15 রান যদি ইমপ্রুভ করতে পারি এবং লাস্টের দিকে যদি আমরা 10টা রান ইমপ্রুভ করতে পারি, তাহলে কিন্তু 25টা রান করা সম্ভব, যেটা আমরা খুবই ক্যাপেবল মনে হয়। সো এই দুই জায়গাটা যদি আমরা একটু ইমপ্রুভ করতে পারি, আমার মনে হয় যে আমাদের দল যদি 170 করতে পারে, যে কোনো দলের এগেনস্টে আমাদের যে বোলিং অ্যাটাক আছে আমরা ফাইট করতে অ্যাটলিস্ট পারবো। Is that another catch? Should be taken by Mahmudullah. So Shakib. বিশ্বকাপে আসার আগে বড় স্বপ্নের কথা বলেছিলেন ক্রিকেটাররা। প্রথম রাউন্ডে এত বড় চ্যালেঞ্জের মুখে পড়ার পর সেই স্বপ্ন কি এখনও আছে, নাকি খানিকটা ধূসর হয়েছে? সাকিব আল হাসান আত্মবিশ্বাসী, বলছেন এখনও সম্ভব বিশ্বকাপ থেকে বড় সাফল্য অর্জন করা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাস্কট, ওমান। বাছাই পর্বের শেষ ম্যাচে কাল পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে বাংলাদেশ। টিকে থাকতে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে জোর দিচ্ছে টাইগাররা। ওমানের মাস্কাট থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। জয় এসেছে বাংলাদেশের, তারপরে কিন্তু নির্ভর থাকার সুযোগ নেই। বাংলাদেশ দলকে অবশ্যই পরের ম্যাচটাও জিততে হবে বড় ব্যবধানে। বড় ব্যবধানে না জিতলেও হবে, কারণ ইকুয়েশন অনেক আছে। তারপরে বাংলাদেশ দলকে কোনো ধরনের রিস্ক নেওয়া যাবে না। বাংলাদেশকে অবশ্যই বড় ব্যবধানে জিতে ক্লিয়ার থাকতে হবে, কারণ আগের ম্যাচটা বাংলাদেশ খেলবে, পরের ম্যাচটা স্কটল্যান্ড এবং ওমানের। সেই ইকুয়েশন জানার কিন্তু সুযোগ থাকছে না। এই জন্য বাংলাদেশ দলকে করতে হবে কি, ম্যাচটা বড় ব্যবধানে জিততে হবে এবং একটা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে যে বাংলাদেশ দল যদি অন্যদিকে স্কটল্যান্ড হেরেও যায়, তারপরে বাংলাদেশ দল কোয়ালিফাই করবে, সেরকম একটা বড় লক্ষ্য নিয়ে নামতে হবে। এবং সেই জায়গাতে কিন্তু আমি বলতেই চাই যে ব্যাটিং নিয়ে আবারও কনসার্ন থাকছে, টেনশন থাকছে, কারণ একটা জয় এসেছে ওমানের বিপক্ষে, তারপর সেখানেও ব্যাটসম্যানরা সেরকম ব্যাট করতে পারেননি। মাত্র 3 জন 2 অঙ্ক ছুঁতে পেরেছেন। অনেক বিষয় নিয়ে কাজ করা আছে। বোলাররাও কিন্তু রান কনসিড করছেন, একটা ওভারে অনেক ওয়াইড দেওয়া হচ্ছে এবং ঠিকমতো লাইন লেন থাকছে না। মুস্তাফিজের মতো বোলার যারা কিনা লেগে বল করছেন, ওয়াইড দিচ্ছেন, সাথে ব্যাটসম্যানকে সুযোগ করে দিচ্ছেন। এই কাজগুলো করা যাবে না। ফিল্ডিংয়ে তো যা ইচ্ছে তাই অবস্থা হয়েছে। বাংলাদেশ দল এরকম ফিল্ডিং করবে, তার ব্যাখ্যা অবশ্য সাকিব আল হাসান দিয়েছেন। তারপরেও এরকম ফিল্ডিং কোনোভাবেই কাম্য নয়। আর ব্যাটসম্যানদের কথা তো বললামই, এদিকে সব কিছু মিলিয়ে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 দিকে কিন্তু বাংলাদেশ দলকে এখনও সেরাটা ফিরে পেতে হবে।
তাহলেই কিন্তু সম্ভব ভালো একটা জয় এবং গ্রুপ পর্ব থেকে চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করা, এবং চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করার পরে কিন্তু বড় একটা পথ পাড়ি দিতে হবে। সেই বড় পথের জন্য কনফিডেন্স দরকার। সেই কনফিডেন্সের জন্য অবশ্যই পাপুয়া নিউ গিনির বিপক্ষে বাংলাদেশ দলকে 3 ডিপার্টমেন্টে ভালো করতে হবে এবং সেই কনফিডেন্সটা নিয়ে আসতে হবে। কারণ একটা জয় এসেছে, কনফিডেন্স অবশ্যই বিল্ড আপ হয়েছে, সেটাকে একেবারে আরও বেশি করার জন্য এই ম্যাচটা ভালোভাবে জয় দরকার। এবং সেখান থেকে বাংলাদেশ দল পারে, এখনও সম্ভব, যে সাকিবও বলেছেন যে চূড়ান্ত পর্বে বাংলাদেশ দল গেলে সেখানে বেশ কটা দলকে হারানো সম্ভব এবং ভালো কিছু অ্যাচিভ করা সম্ভব। শেখ মাহেদীর বোলিং ম্যাচের টার্নিং পয়েন্ট, সাকিবের কার্যকরী ব্যাটিং দিয়েছে মোমেন্টাম, এমনটাই মনে করেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তবে ব্যাটিং অর্ডার পরিবর্তন করে ম্যানেজমেন্ট ঝুঁকি নিয়েছে, তাতে স্কোরবোর্ডে উঠেছে কম রান, দাবি সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেনের। স্কটল্যান্ড ম্যাচের হতাশা চোখে মুখে লেগেছিল মাহমুদুল্লাহদের। চ্যালেঞ্জ ছিল চাপ কাটিয়ে জয়ের মোমেন্টাম ফিরে পাওয়া। ওপেনিংয়ে লিটন ব্যর্থ হলেও নাইম বাংলাদেশকে দেখিয়েছেন পথ। অনেকদিন পর সাকিবের ব্যাটে আত্মবিশ্বাসী স্ট্রোকের প্রতিফলন। এরপর মাহিদির কার্যকরী বোলিং ম্যাচের মোড় ঘুরিয়েছে। সঠিক সময়ে সাকিব দিয়েছেন ব্রেক থ্রু। মেহেদীর স্পেলটা আমি বলবো যে অসাধারণ ছিল। 4টা ওভার, ওই স্পেলটাতেই আসলে গেমটা আমাদের হাতে এসেছেন এবং সাকিব সেকেন্ড স্পেলে এসে আপনার 2টা উইকেট নিয়েছেন। সেই জায়গাটা তো আমি বলবো যে গেম আমাদের হাতে চলে এসেছেন। মুস্তাফিজ একটু এক্সপেন্সিভ ছিল, কিন্তু 4টা উইকেট খুব ইম্পর্টেন্ট উইকেট নিয়েছে। টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশ পেয়েছে মোমেন্টাম, কিন্তু গেম প্ল্যানে ছিল পরীক্ষা নিরীক্ষার উদারতা। দলের 2 অভিজ্ঞ ব্যাটার মুশফিক মাহমুদুল্লাহকে নিচে নামিয়ে উপরে খেলানো হয়েছে সোহান আফিফকে। চাপের ম্যাচে যেটা ক্যাশ করতে পারেননি 2 জুনিয়র, তাতে বোর্ডে ওঠেনি যথেষ্ট রান। মুশফিক এবং মাহমুদুল্লাহকে ছেড়ে এত দূরে যাওয়া উচিত ছিল না। যদি 2 ওভার বা 3 ওভার থাকতো তখন হয়তো সোহানকে পাঠাতো, এবং ও অনেক বেশি সাফলিং করে ফেলেছে, যেটা হয়তো চিন্তা করেছিল 180 রান। ওইটা যদি 165 এরকম টার্গেট করতো তাহলে কিন্তু আমরা রিচ করতে পারতাম, যেই কারণে হয়তো রানটা 153তে আমরা শেষ হয়ে গিয়েছে। ওমানকে হারিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। রাউন্ড 12 নিশ্চিতে বড় ব্যবধানে হারাতে হবে নামিবিয়াকে। অপেক্ষা করতে হবে ওমান স্কটল্যান্ড ম্যাচের ফলের উপরও। এরপর সমীকরণ বাধা পার হতে হবে মাহমুদুল্লাহদের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ আপডেট সৌজন্যে ওয়ালটন স্মার্ট এসি। খেলার আরও খবর থাকবে সংবাদের শেষের দিকে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটে 2020-21 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। প্রথমবারের মতো বুয়েটে প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিচ্ছে 18,000-এরও বেশি পরীক্ষার্থী। আগামী 7 কার্য দিবসের মধ্যে প্রিলিমিনারির ফল প্রকাশ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। করোনার কারণে গত বছরের এইচএসসি পরীক্ষা হয়নি, তাই মান বজায় রাখতে ভর্তি পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। বেশি সংখ্যক পরীক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার লক্ষ্যে প্রথমবারের মতো 4 ধাপে প্রিলিমিনারি পরীক্ষা নিচ্ছে বুয়েট। এতে অংশ নিচ্ছে 18,008 জন শিক্ষার্থী। প্রিলিমিনারিতে উত্তীর্ণ 6,000 জনের লিখিত পরীক্ষা হবে 6 নভেম্বর। সেখান থেকে 1,215 শিক্ষার্থীকে চূড়ান্তভাবে বেছে নেওয়া হবে। ভর্তি পরীক্ষা এখানে আমরা 2 স্তরে ভর্তি পরীক্ষা নিচ্ছি। প্রথমে আজকে এবং আগামীকালকে আমাদের 4টি শিফটে আমাদের প্রিলিমিনারি ভর্তি পরীক্ষা হবে। করোনা স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট পরীক্ষার্থীরা। অনেকদিন পর আর কি আমরা পরীক্ষাটা দিতে পারছি। পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে। পরিবেশটা খুব সুন্দর ছিল। পরীক্ষা দেওয়া মনে হয়েছে একটু টাইমটা কম হয়। প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল মিলবে 7 কার্য দিবসের মধ্যে, আর লিখিত পরীক্ষার ফল ঘোষণা হবে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে। এরপর ক্লাস শুরুর তারিখ ঘোষণা করবে একাডেমিক কাউন্সিল। আমাদের বিকজ অফ কোভিড আমরা কিন্তু অনেক টেকনোলজি হেল্প নিতে হচ্ছে এবং আমাদের কোভিডের কারণে অনেক কিছু শিখতে হচ্ছে এবং আমরা কোভিডের কারণে কিন্তু ডিলে হয়েছে 1 বছর, ভর্তি পরীক্ষা 1 বছর ডিলে হয়েছে। সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা শেষ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বুয়েট কর্তৃপক্ষ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে: পূজা ও প্রার্থনায় প্রবারণা পূর্ণিমা উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। সন্ধ্যায় ওড়ানো হবে ফানুস।
আজ 12ই রবিউল আওয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী। দিনটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস হিসাবে পালিত হয়ে থাকে। প্রথমবারের মতো বাংলাদেশে দিনটি সরকারিভাবে পালন করা হচ্ছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটির আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠন দিনটি উপলক্ষে কর্মসূচি পালন করছে। সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয় পবিত্র ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুস। এতে রং বেরঙের পতাকা নিয়ে হাজার হাজার মানুষ অংশ নেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিভিন্ন স্থানে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতারও আয়োজন রাখা হয়েছে। এদিকে লাখো মানুষের জশ্নে জুলুসে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। করোনা ভাইরাসের কারণে এবার সংক্ষিপ্ত করা হয় চট্টগ্রামের জশ্নে জুলুস। এরপরও লাখো মানুষের সমাগম ঘটে এই জুলুসে। জুলুসে আসা সবার মুখেই ছিল বিশ্ব শান্তি কামনার পাশাপাশি সব ধর্মের অনুসারীদের একটি শান্তিময় পরিবেশ নিশ্চিতের আহ্বান। গোটা নগরী পরিণত হয় উৎসবের শহরে। জুলুসে অংশ নিতে আসেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি, যাদের সবার মুখেই ছিল মানবতার কথা, অসাম্প্রদায়িক বিশ্বের কথা। সম্প্রদায়কে আমরা শান্তিমুক্তভাবে যাতে স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে পারে, আজকের এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা এই শিক্ষা নেব। পুলিশ সর্বোচ্চ সহযোগিতা দিচ্ছে এবং রাস্তা আমরা কমিয়ে নিয়েছি এবং জেলায় জেলায় যারা আসার কথা ছিল তাদেরকে মানা করে দিয়েছি। সিলেটে ঈদে মিলাদুন্নবীকে স্বাগত জানিয়ে বিশাল শোভাযাত্রা হয়। রাজশাহীতে আইনশৃঙ্খলা বাহিনীর বিধিনিষেধের কারণে আনন্দ র্যালি করা হয়নি। আমাদের নিজেদের জীবনকে শান্তি এবং সমৃদ্ধির পথে এবং ঐক্যের পথে এগিয়ে নিয়ে যেতে চাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বাণী শিক্ষা দিয়েছেন। দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয় নারায়ণগঞ্জ, দিনাজপুর, লক্ষ্মীপুর, বাগেরহাট, হবিগঞ্জ সহ দেশের সব জায়গায়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গত 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহী সহ 3 জেলায় 7 জন মারা গেছেন। এদের মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন 6 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে 4 জনের মৃত্যু হয়েছে। সেখানে শনাক্তের হার 4.95%। এ নিয়ে এই হাসপাতালের করোনা ইউনিটে চলতি মাসে 74 জনের মৃত্যু হলো। গত 24 ঘন্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন 15 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 8 জন। গত 24 ঘন্টায় বরিশালে উপসর্গ নিয়ে 2 জন মারা গেছেন। চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 1 জন। সরকারের কঠোর অবস্থানের পর দেশে এখন ভারতীয় 2টি চ্যানেল বিজ্ঞাপন মুক্তভাবে দেখা যাচ্ছে। তবে বিভিন্ন জায়গায় এই 2টি চ্যানেল সহ আরেকটি ভারতীয় চ্যানেলে মাঝে মাঝে বিজ্ঞাপনও দেখা যাচ্ছে। কোঅপ দাবি করছে পরীক্ষামূলক সম্প্রচারের কারণে এমনটি ঘটছে। তবে বিষয়টি নজরে এলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। 2006 সালের কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন অনুযায়ী 1 অক্টোবর থেকে দেশে বিজ্ঞাপন সহ প্রায় 60টি বিদেশি চ্যানেল সম্প্রচার বন্ধ রয়েছে। 14 দিন বন্ধ থাকার পর 15 অক্টোবর থেকে দেশের বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন মুক্তভাবে দেখা যাচ্ছে ভারতীয় চ্যানেল জি বাংলা ও স্টার জলসা। তবে চ্যানেলগুলো চলার সময় মাঝে মাঝে বিজ্ঞাপনও দেখা যাচ্ছে। কালার্স বাংলা নামে আরেকটি ভারতীয় চ্যানেলও বিজ্ঞাপন সহ চলতে দেখা গেছে। কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার পারভেজ দাবি করেন, ভারতীয় জি বাংলা ও স্টার জলসা চ্যানেল দুটি কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্লিন ফিট পেয়ে পরিবেশকরা সম্প্রচার শুরু করেছেন। তবে এটি এখনো পরীক্ষামূলক হওয়ায় মাঝে মাঝে বিজ্ঞাপন দেখা যাচ্ছে। পরীক্ষামূলকভাবে এই দুটি চ্যানেল তারা ট্রাই করছে এটাকে ক্লিন ফিট মানে কিভাবে বাংলাদেশে এটা মানে আপলিঙ্ক করতে পারে। আর আমরা যেটা করি, আমরা স্যাটেলাইট থেকে যেটা সরাসরি রিসিভ করছি আমরা কিন্তু সেটাই অক্ষত অবস্থায় গ্রাহক এন্ডে পৌঁছে দিচ্ছি। তো এখানে অপারেটর এন্ডে থেকে মানে ক্লিন ফিট প্রদান করা বা ক্লিন ফিট প্রদান না করা কোনো অংশই এটা আমাদের না। যখন নাকি এটা অফিসিয়ালি আমরা ব্রডকাস্টার আমাদেরকে জানাবে, আমরা ডেফিনেটলি সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানিয়েছেন, ভ্রাম্যমাণ আদালত চলমান আছে। বিদেশি টিভি চ্যানেল নিয়ে কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। মোবাইল কোর্টের মাধ্যমে বা সংশ্লিষ্ট ডিসিকে বলে সেটার ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আমরা যে সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে এবং এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।
কেউ যদি ক্লিন ফিড পাঠায় সেক্ষেত্রে তারা অবশ্যই আমাদের আকাশ উন্মুক্ত, আমাদের এখানে সেই চ্যানেল চলবে। ইতিমধ্যে কয়েকটি চ্যানেল ক্লিন ফিড পাঠাচ্ছে এবং সেগুলো আবার চলছে। সংশ্লিষ্টদের হিসাবে বিজ্ঞাপন সহ বিদেশি চ্যানেল সম্প্রচার করায় এই খাতে দেশের ক্ষতি বছরে প্রায় ২,০০০ কোটি টাকা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে একের পর এক খুন হচ্ছে ভাসমান যৌনকর্মী। এবছরই হত্যা করা হয়েছে ৮ জনকে। প্রত্যেককেই খুন করা হয়েছে শ্বাসরোধ করে। তাদের মরদেহ পাওয়া গেছে বাসা, বাড়ি, আবাসিক হোটেল ও ফুটপাতে বাক্সবন্দি অবস্থায়। পুলিশ বলছে চুক্তির টাকা নিয়ে বাগবিতণ্ডার জেরে যৌনকর্মীদের হত্যা করেছে খদ্দেররা। 10 অক্টোবর ভাটারার ঢালিবাড়ি ফুটপাত থেকে বস্তাবন্দি এক নারীর মরদেহ উদ্ধার হয়। পরিচয় নিশ্চিতের পর 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে মূল আসামি থেকে যায় পলাতক। রাজধানী যমুনা ফিউচার পার্কের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় ওই নারী 8 অক্টোবর বোরকা পরে পাঞ্জাবি পরা এক যুবকের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। মার্কেট থেকে বেরিয়ে যেতেও দেখা যায় দুজনকে। সেই যুবকের খোঁজে নামে গোয়েন্দা পুলিশ। গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয় আব্দুল জব্বারকে। তিনি জানান, যমুনা ফিউচার পার্কে ঘোরাঘুরির পর আর্থিক চুক্তিতে ওই নারীকে বাসায় নিয়ে যায় সে। পরে চুক্তির টাকা নিয়ে দেখা দেয় বিরোধ। সেই জেরেই নারীকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে ভাটারার ঢালিবাড়িতে ফুটপাতে ফেলে রাখেন অভিযুক্ত যুবক। খুন করে ফেলার মতো জঘন্য ঘটনা ঘটিয়ে তারপরে ভিকটিমের সম্পদ বিক্রি করে সেই টাকা দিয়ে মাদক সেবন করার ঠান্ডা মাথায় লাশ ডিসপোজ করে। ভাটারা ছাড়াও কাজীপাড়া, শ্যামলী ও ফার্মগেটেও এমন ঘটনা ঘটেছে 8টি। প্রত্যেকেই রাস্তা থেকে বাসায় বা হোটেলে গিয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে খুন হয়। আমরা খারাপ আচরণ করছে সেই কারণে আমরা মাত্র হাত বাইন্ধে দিয়ে কমলা দিয়ে পিঠে মারছে বলছে। পরে এরা এসে পরে থানা দিয়ে লাশ নিয়ে পরে লাশ নিয়ে গেছে বাড়িতে। খুনের কারণ হিসেবে যৌনকর্মীদের প্রতি অবজ্ঞা ও পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গিকে দায়ী করছেন সমাজবিজ্ঞানীরা। যে এগুলো এক ধরনের সোশ্যাল ক্রাইম, এটা আসলে ইন্ডিভিজুয়াল ক্রাইম না, কারণ যে কোনো হত্যার পেছনেই কিন্তু সামাজিক কারণ আছে। এবং আরেকটি বিষয় হচ্ছে প্রতিটা মানুষের হিউম্যান রাইটস আছে, সে যেই পেশেই থাকুক না কেন। যৌনকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক হতে বললেন সমাজবিজ্ঞানীরা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্বিতীয় মেয়াদে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের 3 মাস পার হলেও ঋণ বিতরণের হার খুবই কম, যা এই সময়ের লক্ষ্যমাত্রার মাত্র 7%। আর এবারও ঋণ পাওয়ায় পিছিয়ে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা। ব্যাংকগুলো বলছে প্রথম প্যাকেজের ঋণের সব অর্থ ফেরত না পাওয়ার পাশাপাশি অনেক ক্ষুদ্র উদ্যোক্তার সঠিক কাগজপত্র না থাকায় ঋণ দেওয়া যাচ্ছে না। দ্বিতীয় দফায় প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ শুরু হয় এ বছর জুলাইয়ে। এবার বিতরণ হওয়ার কথা ছিল 53,000 কোটি টাকা। এর মধ্যে ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতের জন্য চলতি অর্থবছর বরাদ্দ 33,000 কোটি টাকা, আর কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের জন্য বরাদ্দ 20,000 কোটি টাকা। এ পর্যন্ত দ্বিতীয় দফা প্রণোদনা প্যাকেজ থেকে ঋণ বিতরণ হয়েছে 996 কোটি টাকা। এর মধ্যে ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতে বিতরণ হয়েছে 519 কোটি টাকা, আর ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দেয়া হয়েছে 477 কোটি টাকা। এদিকে ঋণ না পাওয়ার অভিযোগ অনেক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের। অফিসিয়ালি রিপ্লাই দেওয়া হোক, জানানো হোক যে কেন তারা ফাইলটাকে প্রসেস করতেছে না। তো সেই ক্ষেত্রে তারা বলে যে না, আমরা ফাইল যে প্রসেস করব এখন সেই ধরনের ব্যবস্থা নাই, হ্যাঁ এই মুহূর্তে আমরা ফাইল প্রসেস করতেছি না। তো তখন তো আমরা হতাশ হই। আমার প্রোডাকশন ক্যাপাসিটি আগের থেকে অনেক কমে গেছে এবং আমার এখানে এসে যার কারণে প্রচুর এমপ্লয়মেন্টের ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাংকগুলো বলছে বর্তমানে ঋণের চাহিদা কম, আবার করোনার মধ্যে ব্যবসা ভালো না হওয়ায় অনেকেই টাকা পরিশোধ করতে পারেনি। আবার ব্যাংকের কাছে বাড়তি সময় চাচ্ছেন অনেক গ্রাহক। এখন পর্যন্ত যদি বলি, আমার মনে হয় হার্ডলি 10% হয়েছে আর কি ইন টার্মস অফ লার্জ লোন ক্লায়েন্ট। আর স্মলের ক্ষেত্রে আমি বলবো যে সেটার থেকেও আমার মনে হয় কিছুটা পিছিয়ে আছে। তাদের ব্যবসাটা ইম্প্যাক্টেড, সুতরাং ব্যবসা যদি ইম্প্যাক্টেড হয় তাহলে কিন্তু লোন পাওয়ার ব্যাপারে তাদেরকে বেগ পেতে হয়েছে। করোনার ক্ষতি মোকাবেলায় প্রথম মেয়াদে সরকার মোট 28টি প্যাকেজ ঘোষণা করে। বছর শেষে এসব প্যাকেজের সার্বিক বাস্তবায়নের হার ছিল প্রায় 80%। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মী পূজা আজ। প্রতিবারের মতো এ বছরও শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে সম্পদের দেবী লক্ষ্মীর আরাধনা করবেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। শারদীয় দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে হয় এই পূজা। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী ভক্তদের ধনধান্যে ভরিয়ে দিতে পূজা গ্রহণ করতে আসেন। পূজা উপলক্ষে মণ্ডপে তৈরি করা হয় লক্ষ্মীর প্রতিমা। ঘরে ঘরেও লক্ষ্মীর আরাধনা করেন অনেকে। সে লক্ষ্যে বিভিন্ন জেলায় হিন্দুরা ব্যস্ত ছিলেন লক্ষ্মীর প্রতিমা কিনতে। ছোট প্রতিমা বিক্রি হয় 100 টাকা থেকে 200 টাকা এবং বড় প্রতিমা 300 থেকে 600 টাকায়। এদিকে সব ধর্মের মানুষের সুখ সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে সারা দেশে উদযাপন হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। সকাল থেকে রাজধানীর বৌদ্ধ বিহারে পালন হচ্ছে নানা আনুষ্ঠানিকতা। সন্ধ্যার পর উৎসবের মূল আকর্ষণ ফানুস ওড়ানোর মধ্য দিয়ে স্মরণ করা হবে গৌতম বুদ্ধকে। সত্য ও কুশল কর্মকে বরণ করার ব্রত নিয়ে উদযাপন হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। সকাল থেকে বৌদ্ধ মন্দিরগুলোয় দেখা যায় উৎসবের আমেজ, ছিল অনুসারীদের ভিড়ও। করোনার কারণে 2 বছর বিধিনিষেধ থাকলেও এবার উৎসবে অংশ নিতে পারায় উচ্ছ্বসিত ভক্তরা। আমরা অপেক্ষায় করে থাকি, আমাদের বাচ্চারাও অপেক্ষা করে থাকে ফানুস উড়াবে। তো সবাই আনন্দ উদ্দীপনা এবং সবার মঙ্গল কামনা। সন্ধ্যায় আবার আসবো, আমরা ফানুস দেখবো, ছবি তুলবো, বুদ্ধকে বন্দনা করবো, বাতি জ্বালাবো। একটা বছর পর আমরা খুব সুন্দর করে প্রবারণা পূর্ণিমাটা উদযাপন করতে পারছি, দেখে খুব ভালো লাগছে। সবুজবাগ বৌদ্ধ মন্দিরে অনুষ্ঠানে অংশ নিয়ে শান্তিপূর্ণ সমাজ গঠনে প্রবারণা পূর্ণিমার ভূমিকার কথা তুলে ধরেন ভারতীয় হাই কমিশনার। বৌদ্ধ ধর্ম পারস্পরিক সম্প্রীতির ধর্ম। জগতের শান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের বাণী সবসময় প্রাসঙ্গিক। বাংলাদেশের শান্তিপূর্ণ সমাজ গঠনে প্রবারণা পূর্ণিমা বড় ভূমিকা রাখছে। উৎসবে পৃথিবীর সব মানুষের সুখ সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করা হয় বলে জানান বৌদ্ধ ভিক্ষুরা। কোনো প্রকার কায়ের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা কোনো ধরনের পাপ কর্ম সম্পাদন থেকে বিরত থেকে সবসময় কুশল কর্ম সম্পাদন করা। কুশল কর্ম হচ্ছে দান, শীল, ভাবনায় রত থাকা এবং সকলের প্রতি, বিশ্বের সকল মানুষের প্রতি মৈত্রী, করুণাপরায়ণ হয়ে জীবনকে পরিচালিত করা। এটা হচ্ছে বুদ্ধের শিক্ষা। এদিকে সন্ধ্যার পর ফানুস উড়ানোর মধ্য দিয়ে গৌতম বুদ্ধকে স্মরণ করবে বুদ্ধের অনুসারীরা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে পাহাড়ে বৌদ্ধ বিহারগুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ। রাঙামাটির বিহারে আয়োজন করা হয়েছে ধর্মীয় অনুষ্ঠান। সন্ধ্যায় ওড়ানো হবে ফানুস। করোনায় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে পুণ্যার্থীরা বিহারে প্রবেশ করেন। রাঙামাটির রাজবন বিহারে সকাল 7:30টায় স্বর্গঘর উদ্বোধন করেন রাজবন বিহার অধ্যক্ষ প্রজ্ঞালঙ্কার মহাথের। পরে বিহারে সীমাঘরে রাজবনের বুদ্ধ ভিক্ষুরা অধিষ্ঠান ও জ্যেষ্ঠ ভিক্ষুর কাছে ক্ষমা প্রার্থনা করেন অন্য ভিক্ষুরা। খাগড়াছড়ির বিভিন্ন বিহারে ধর্মীয় আয়োজনে প্রবারণা পূর্ণিমা উদযাপন হচ্ছে। এ সময় দেশ, জাতি ও বিশ্ব শান্তি কামনায় সকাল থেকে প্রতিটি বৌদ্ধ বিহারে বুদ্ধ পতাকা উদ্বোধন, প্রদীপ প্রজ্বলন, ফুল পূজা, বুদ্ধ পূজা, পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্ট পরিষ্কার দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান সহ নানাবিধ দান করেন ভক্তরা। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরো যা থাকছে: বন্যা ও ভূমিধসে ভারতের 2 রাজ্যে 69 জনের মৃত্যু। উত্তরাখণ্ডে সর্বোচ্চ সতর্কতা জারি। খবরে যাওয়ার আগে হাতে থাকা অন্য খবরগুলো জানিয়ে দিচ্ছে। বিশ্বে করোনায় একদিনে 7,200 জনের মৃত্যু হয়েছে। এই দিয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে 49,29,000। নতুন 4 লাখ শনাক্ত নিয়ে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 24,23,00,000-এরও বেশি। বিশ্বে এ পর্যন্ত সুস্থ হয়েছে 21,96,00,000। এদিকে ইউরোপে আবারও উদ্বেগ বাড়াচ্ছে করোনায় সংক্রমণ। একদিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি বেড়েছে দ্বিগুণ। মঙ্গলবার সেখানে মৃত্যু হয়েছে 1,563 জনের। সোমবার এই সংখ্যা ছিল 883 জন। নতুন রোগী শনাক্ত হয়েছে 64,000। কর্মস্থলে টিকা নেওয়া বাধ্যতামূলক করার পর চাকরি হারাচ্ছেন টিকা না নেওয়া ব্যক্তিরা।
এশিয়া, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকায় এক সপ্তাহে সংক্রমণ মৃত্যু কমলেও বেড়েছে ইউরোপে। এক সপ্তাহে মহাদেশে 12% বেড়েছে প্রাণহানি আর 16% বেড়েছে সংক্রমণ। রাশিয়াতে একদিনে 1015 জনের মৃত্যু হয়েছে, যা সংক্রমণ শুরুর পর দেশটিতে একদিনে সর্বোচ্চ। নতুন রোগী শনাক্ত হয়েছে 33,000-এর বেশি। মস্কোতে 60 ব্যক্তিদের 4 মাসের জন্য ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে নগর কর্তৃপক্ষ। এছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠানকে 30% লোকবল নিয়ে কাজ করার আদেশ দেওয়া হয়েছে। যুক্তরাজ্যে আবারও উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। এক সপ্তাহে দেশটিতে 18% বেড়েছে আক্রান্ত আর 15% বেড়েছে মৃত্যু। এছাড়া রোমানিয়ায় 20% আর ইউক্রেনে এক সপ্তাহে 24% মৃত্যু বেড়েছে। ব্রাজিলে একদিনে মারা গেছে 381 জন। নতুন রোগী মিলেছে 13,000। ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনতে যাচ্ছে দেশটির কংগ্রেসনাল প্যানেল। করোনা মোকাবিলায় তার সরকারের গাফলতির কারণে বেশিরভাগের মৃত্যু হয়েছে বলে দাবি প্যানেল সদস্যদের। এদিকে টিকা সরবরাহ কম থাকায় দরিদ্র দেশগুলোকে 1 বছরের মধ্যে 100 কোটি করোনার খাওয়ার ওষুধ দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ম্যাক অ্যান্ড কোংয়ের তৈরি ক্যাপসুলটির প্রতি কোর্স $10 মার্কিন মূল্যে কিনতে যাচ্ছে সংস্থাটি। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভয়াবহ বন্যা ও ভূমিধসের কবলে ভারতের কেরালা ও উত্তরাখণ্ড। গত কয়েকদিনে এই দুই রাজ্যে 69 জনের মৃত্যু হয়েছে। কেরালায় 35 আর উত্তরাখণ্ডে 34 জন প্রাণ হারিয়েছেন। উত্তরাখণ্ডে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। কেরালায় খুলে দেওয়া হয়েছে ইদ্দুকি ও ইদামালায়ার বাঁধের লক গেট। দুর্যোগ পরিস্থিতিতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2013 সালের পর এত বৃষ্টি দেখেনি ভারতের উত্তরাখণ্ডের মানুষ। মঙ্গলবার 400 মিলিমিটার বৃষ্টিতে বিপর্যস্ত পুরো রাজ্য। রোববার থেকে টানা বৃষ্টিতে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা ও ভূমিধস। রাস্তাঘাট ও ঘরবাড়ি পানিতে ডুবে গেছে, সেতু ধসে পড়েছে। বন্যা আর ভূমিধসে ঘটেছে হতাহতের ঘটনা। ধ্বংসস্তূপে অনেকেই আটকা পড়েছেন বলে শঙ্কা জানিয়েছে কর্তৃপক্ষ। নিহতদের পরিবারকে 4 লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মাননীয় প্রধানমন্ত্রী জি, গৃহমন্ত্রী জি, বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা হয়েছে। বিষয়টি পর্যবেক্ষণ করছেন তিনি। বেশ কিছু জায়গায় অনেকেই আটকা পড়েছেন। কৃষকদের অনেক ক্ষতি হয়েছে, ফসল নষ্ট হয়ে গেছে। সবার সুরক্ষা নিশ্চিতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। জায়গা জায়গা পর अभी ভারী বর্ষাত हो रही है। উদ্ধার অভিযানে কাজ করছে রাজ্য ও জাতীয় দুর্যোগ বাহিনী। পরিস্থিতি বিবেচনায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর 3টি হেলিকপ্টার। ভূমিধসের পর রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র নৈনিতালের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নৈনিতাল ও কেদারনাথে আটকা পড়েছে অনেক পর্যটক। আরব সাগরে নিম্নচাপের কারণে বৃষ্টি বন্যায় বিপর্যস্ত কেরালাও। অনেকে এখনও নিখোঁজ। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মোকাবেলা বাহিনীর সঙ্গে উদ্ধার ও সহায়তা কার্যক্রমে কাজ করছে সেনা, নৌ ও বিমান বাহিনী। নিম্নচাপের কারণে রোববার থেকে ভারত জুড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টি। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে দিল্লি সহ 10 রাজ্যে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তানের অর্থনৈতিক বিপর্যয় শরণার্থী সংকট তৈরি করতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এই সংকট প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি তুরস্ক ও ইউরোপে প্রভাব ফেলতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। IMF বলছে এবছর আফগানিস্তানের অর্থনীতি 30% পর্যন্ত সংকুচিত হতে পারে, যাতে লাখো মানুষ দারিদ্র্যের মধ্যে পড়বে। আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলো আক্রান্ত হতে পারে, কারণ তারা আফগানিস্তানের সঙ্গে বাণিজ্যের উপর নির্ভর করে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলছে বড় ধরনের শরণার্থীর ঢল আশ্রয়দাতা দেশগুলোর সরকারি সম্পদের উপর চাপ ফেলতে পারে। লিওনেল মেসির জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর ম্যাচে লাইপজিগকে 3-2 গোলে হারিয়েছে PSG। আর জমজমাট খেলায় আতলেতিকোর মাঠে নাটকীয় জয় পেয়েছে লিভারপুল। ঘরের মাঠে ম্যাচের 9 মিনিটে কাউন্টার অ্যাটাকে পিএসজিকে এগিয়ে নেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। যদিও এর পরে ঘুরে দাঁড়ায় লাইপজিগ। প্রথমার্ধেই ব্যবধান কমান আন্দ্রে সিলভা। বিরতি থেকে ফিরে জার্মান ক্লাবটিকে এগিয়ে দেন মুকিয়েলে।
পিছিয়ে পড়া দলকে সমতায় ফেরান মেসি। আর ৭৪ মিনিটের সফল স্পট কিকে ফরাসিদের জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন তারকা। এদিকে ঘরের মাঠে লিভারপুলের কাছে ৩-২ ব্যবধানে হেরেছে আতলেতিকো মাদ্রিদ। ২ গোল দিয়ে জয়ের নায়ক মোহাম্মদ সালাহ এদিন জোড়া শটে হাসির উপলক্ষ এনে দেন গ্রিজমানও। তবে দ্বিতীয়ার্ধে বল নিয়ন্ত্রণে নিতে গিয়ে ফিরমিনোকে আঘাত করেন ফরাসি ফরওয়ার্ড। রেফারি লাল কার্ড দেখালে ১০ জনের দলে পরিণত হয় সিমিওনির দল। চ্যাম্পিয়ন্স লিগে রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের চ্যালেঞ্জ নেবে আটলান্টা। রেড ডেভিলদের সাম্প্রতিক পারফরম্যান্সে বেশ হতাশার। ঘরের মাঠে তাই চাপে থেকে নামবে সুলশায়ারের দল। ম্যাচ শুরু রাত ১টায়। একই সময়ে বেনফিকার মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ আর চেলসির প্রতিপক্ষ মালবো। রোনালদোকে দলে ফিরিয়ে চ্যাম্পিয়ন্স লিগের মিশন শুরু করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড, কিন্তু মৌসুম ভালোভাবে শুরু করতে পারেনি তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৬ ম্যাচে জিতেছে মাত্র ২টিতে। সে কারণে আতালান্তার বিপক্ষে চাপে থেকেই মাঠে নামতে হবে। চ্যাম্পিয়ন্স লিগে এফ গ্রুপে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৩-এ ম্যান ইউনাইটেড। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডকে অনুপ্রেরণা বানিয়ে টেবিলের শীর্ষ দল আতালান্তাকে হারানোই লক্ষ্য। মিডফিল্ডে ব্রুনো ফার্নান্দেস আর সামনে রোনালদো, গ্রিনউড, রাশফোর্ড ট্রায়োতে ইউনাইটেড। মৌসুমে আমরা ধীরে ধীরে উন্নতি করছি। দলের ১১ জনই ভালো খেলার চেষ্টা করছে। আশা করছি দলগত পারফরম্যান্সেই সামনের ম্যাচটি জিততে পারব। এদিকে স্ট্যামফোর্ড ব্রিজে এইচ গ্রুপে ২-এ থাকা চেলসির লড়াই নিচের দল মালমোর সাথে। সহজ পরীক্ষা দিয়ে টেবিলের শীর্ষে উঠতে চাইবে টুখেলের দল। ফ্রন্টলাইনের ভরসা লুকাকো, ওয়ার্নার। স্পটলাইটে থাকবেন জর্জিনিও, মাউন্ট ও মেন্ডি। তবে চোটের কারণে ছিটকে গেছেন রুডিগার, পুলিসিচ। এদিকে ছন্দে থাকা বায়ার্ন মিউনিখ আতিথ্য নেবে বেনফিকার। ২ ম্যাচে ২ জয়, ই গ্রুপের শীর্ষে তারা। ৪ গোল করে লাইমলাইটে আছেন দলের সেরা তারকা লেভানডস্কি। লেরোয় সানে জ্ঞানাবৃত ভরসা কোচ নাগলসম্যানের। স্বাগতিকদের সাথে ৪ ম্যাচে ৩ জয় এগিয়ে বাভারিয়ানরা। এর আগে রাত 11:15টায় টেবিলের তলানিতে থাকা বার্সেলোনার কঠিন পরীক্ষা ডায়নামো কিয়েভের সাথে। নকআউট পর্বে টিকে থাকতে আজকের ম্যাচে জিততেই হবে কাতালানদের। রেকর্ড কোমেনের দলের হয়ে কথা বললেও প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের শেয়ারটা দিতে হবে আগের ডিপাইদের। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে ভিন্ন প্রসঙ্গ। ইসরায়েলের সমুদ্রের গভীরে মিলল ৯০০ বছরের পুরানো তলোয়ার। সাঁতার কাটার সময় এটি উদ্ধার করেন স্লোমি ক্যাটজিন নামের এক ডুবুরি। তলোয়ারটি ক্রুসেডার নাইট যোদ্ধার বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহে ইসরায়েলের হাইফা এলাকায় সমুদ্রে সাঁতার কাটছিলেন ডুবুরি স্লোমি ক্যাটজিন। উপকূল থেকে ১৫০ মিটার দূরে ৫ মিটার গভীরে হঠাৎ আবিষ্কার করেন একটি তলোয়ার। এর ওপরে বাসা বেঁধেছে সামুদ্রিক জীব। পরে ক্যাটজিন তলোয়ারটি ইসরায়েলের পুরাতত্ত্ববিদ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। প্রত্নতাত্ত্বিকেরা জানিয়েছেন তলোয়ারের ১ মিটার দীর্ঘ ব্লেড আর ৩০ সেন্টিমিটার হাতল আছে। ১০৯৫ সালে শুরু হওয়া ক্রুসেড চলেছে প্রায় ১ শতাব্দী। এতে ইউরোপের খ্রিস্টান ধর্মাবলম্বীরা মধ্যপ্রাচ্য জুড়ে ভ্রমণ করেছে জেরুজালেম ও মুসলমানদের অন্য পবিত্র ভূমি নিয়ন্ত্রণ পাওয়ার চেষ্টায়। তলোয়ারটি পাওয়া গেছে কার্মেল উপকূলে। ওই উপকূলে কয়েক শতাব্দী ধরে ঝড়ের সময় বিভিন্ন জাহাজকে আশ্রয় দেওয়া হয়েছে। এ কারণে যুগ যুগ ধরে বাণিজ্যিক জাহাজগুলো সেখানে ভিড়েছে আর পেছনে ফেলে গেছে সমৃদ্ধ সব প্রত্নতত্ত্ব। উপকূল থেকে কাছাকাছি ক্রুসেডদের আতলিক দুর্গের কারণে সেখানে তলোয়ারটি খুঁজে পাওয়ার যোগসূত্র থাকতে পারে বলে ধারণা গবেষকদের। তলোয়ারটি পাথর খচিত এবং লোহার তৈরি। এটি অনেক ভারী ও আকৃতিতেও অনেক বড়। এতে বোঝা যায় যারা এটি ব্যবহার করেছে তারা খুব শক্তিশালী ছিল। এখনো তলোয়ারটি বেশ ভারী। তলোয়ারটি পরিষ্কার করে পর্যবেক্ষণের পর প্রদর্শনীর জন্য রাখা হবে। এটি খুঁজে পাওয়ায় একজন ভালো নাগরিকত্বের প্রশংসা সনদ দেয়া হবে স্লোমি ক্যাটজিনকে। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। তোমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব এবং টুইটারে চোখ রাখুন সংবাদে আরো বিস্তারিত।